তো হ্যালো এভরিওয়ান, আমি আজকে তোমাদের দেখাবো অন্নপূজা যোজনার যে ফর্মটা, সেটা কিভাবে ফর্মটা ফিল আপ করতে হবে আর কি কি চেয়েছে। বলতে গেলে প্রায় সবকিছুই চেয়েছে, মানে তোমার জন্ম তারিখ থেকে শুরু করে আধার কার্ডের নাম্বার থেকে শুরু করে ব্যাংকের অ্যাকাউন্ট সবকিছু। তো আস্তে আস্তে ধাপে ধাপে আমরা সব জেনে নেব। তো তারা যারা ফর্মটা ফিল আপ করবে তারা একটু মন দিয়ে শোনো বা দেখে নাও বা লিখে নাও, তোমাদের জন্য ভালো হবে। আর যারা যারা ফর্মটা ফিল আপ করবে তোমাদের চেনাশোনা, তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দাও। তো শুরু করি। প্রথমে কি বলেছে, এই যে অন্নপূর্ণা যোজনার পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম, মানে পরিবারের সকলের তথ্য এখানে কিন্তু সংগ্রহ করা হচ্ছে। তো যাই হোক, এখানে প্রতিটি বিভাগে টিক চেকবক্স বিকল্প, প্রতিটি বিভাগে টিক চেকবক্সের বিকল্পে এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেকবক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক, মানে কোনোটা তুমি বাদ দিতে পারবে না। তো ঠিক আছে, বিভাগে কি বলেছে, পারিবারিক পরিচয়, মানে তোমার নাম বা সঠিক হলে টিক চিহ্ন দিন। ঠিক আছে, নির্দেশনা। পারিবারিক পরিচয়ের মধ্যে পরিবারের প্রধানের নাম। ধরো তোমার পরিবারে আহ তুমি আর তোমার স্বামী বা মানে তোমার হাজবেন্ড থাকো এবং তাদের সঙ্গে দুটো বাচ্চা থাকে, তাহলে তোমার হাজবেন্ডের নাম কিন্তু এই জায়গাটাতে হবে এবং সেটা পুরোটা লিখতে হবে এবং তার আধার কার্ডে যে নামটা আছে সেটাই লিখতে হবে এবং জন্ম তারিখটা লিখতে হবে তার। মানে এটা কিন্তু পরিবারের প্রধানের চলছে। পরিবারের প্রধানের সে পুরুষও হতে পারে, মহিলাও হতে পারে। ঠিক আছে, এবার তোমরা বুঝে নাও যে কে প্রধান। তোমাদের শ্বশুর মশাই হতে পারে, নিজের বাবা মার মধ্যে বাবা হবে, যদি বাবা না থাকে তাহলে মা হবে। তো এরকম টাইপের ব্যাপারটা। প্রধানের লিঙ্গ হলো, তারপর প্রধানের আধার নাম্বারটা চেয়েছে। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, যদি ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে সেই পারিবারিক আইডি দিতে হবে। তারপরে পরিবারের সদস্য সংখ্যা লিখতে বলেছে। তারপরে বলেছে ঠিকানা, মানে পুরোটা যেটা আধার কার্ডে যে ঠিকানাটা আছে সেটাই কিন্তু এখানে লিখে ফেলতে হবে। তারপরে কি বলেছে, যোগাযোগ নম্বর, মানে যে নাম্বারটা আধার কার্ডেও নাম্বার থাকে সেই নাম্বারটা দিতে হবে এখানে। তারপরে হলো নাম, জন্ম তারিখ, লিঙ্গ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, পরিবারের সকল সদস্যের। মানে এখানে প্রত্যেকটা সদস্যের কিন্তু কি বলেছে যে আধার নাম্বার থেকে শুরু করে সবকিছু। আবার এখানে বলেছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ বা না, তাতে উত্তর দিতে হবে। এখানে বলেছে বয়স ৫ বছরের কম হলে আধার নাম্বার চিহ্নিত এনে বা না চিহ্নিত করুন। ঠিক আছে, তো এবার পরিবারের প্রধানের হলো সদস্য ১। সদস্য ১ এর নাম, যতগুলো সদস্য আছে তাদের প্রত্যেকটা জিনিস ওরা চেয়েছে। প্রথমে নাম লিখতে হবে, তারপরে জন্ম তারিখ, তার লিঙ্গ, পরিবারের প্রধানের সাথে তার সম্পর্ক। ধরো তোমার শ্বশুর মশাই, ঠিক আছে, এবার তুমি লিখছো সদস্য ১ নাম্বারের হলো তোমার হাজবেন্ডের কথা লিখছো, তো পরিবারের প্রধানের সাথে তার সম্পর্ক হবে ছেলে। ঠিক আছে, সেরকমই তুমি যদি যখন তোমার নামটা লিখবে তখন কিন্তু তোমার হবে হলো তুমি তার সাথে পুত্রবধূ, এরকম ডটার ইন ল, এই টাইপের মানে সম্পর্ক হবে। তো এখানে সদস্যতে হ্যাঁ হ্যাঁ বা না না করতে হবে নির্দেশনা অনুযায়ী। এইবার ব্যাপারটা হলো, চলে আসলাম সদস্যগুলো তোমার নাম লেখার পর ১০ নম্বরে চলে আসলাম। পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্কদের ব্যাংক অ্যাকাউন্ট, নগদ অর্থ স্থানান্তরের জন্য। মানে সকলের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার চেয়েছে একটা করে, এক একজনের অনেকগুলো করে ব্যাংক অ্যাকাউন্ট থাকে, কিন্তু যেটাতে তোমার অর্থ স্থানান্তর করা হয় সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু দিতে হবে। ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন, মানে আধারের যে লিঙ্ক হবে সেই লিঙ্কযুক্ত কিন্তু আধার লিঙ্কযুক্ত যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেটাই কিন্তু তোমাদের ইয়ে করতে হবে, দিতে হবে।
তো যে কজন আছে সেই কজনের নাম এবং ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে। আবার অ্যাকাউন্টের সঙ্গে কি বলেছে, আইএফএসসি কোড নাম্বারটাও দিতে হবে, মানে ফুল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কিন্তু দিতে হবে। তো যাই হোক, তারপরে 11 নম্বরে কি বলেছে, এপিক, এইচওএফ এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকার অংশ নম্বর সহ। ও আচ্ছা, সদস্যদের প্রত্যেকটার এপিক নাম্বার এবং বিধানসভা ক্ষেত্রের এবং অংশ নাম্বার, ক্ষেত্র এবং অংশ নাম্বার, মানে পুরো ডিটেলস দিতে হবে। যেটা এপিক কার্ড মানে আমাদের ভোটার কার্ড যেটা, তার কিন্তু আমাদের নাম্বার দিতে হবে, সঙ্গে ক্ষেত্র এবং অংশের নাম্বার দিতে হবে। গেল। এবার 12 নম্বরে কি বলতে চেয়েছে, বিভাগ। 12 নম্বরে বলেছে অসংরক্ষিত, মানে অসংরক্ষিত আর্থিকভাবে দুর্বল শ্রেণী, তপশিলি জাতি, মানে তোমরা যদি জেনারেল হও তাহলে জেনারেলে দেবে, মানে অসংরক্ষিততে হবে। অসন্ত আর্থিকভাবে দুর্বল শ্রেণী ইউআরএস ইডাব্লিউএস, ঠিক আছে, যারা ইডাব্লিউএস তারা ইডাব্লিউএস এ দেবে, মানে যারা জেনারেল তারা অসংরক্ষিততে দেবে, আর যারা সবকিছু আছে, যার যে কার্ড আছে সেই কার্ড অনুযায়ী কিন্তু দিতে হবে। এইবার চলে আসলো রেশন কার্ড বা খাদ্য ভর্তুকিতে। আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? এইটাও কিন্তু প্রশ্ন বলেছে। এটা কিন্তু আপনাকে করেছে, আপনার প্রধানের না, আপনার ইয়ের না। তো এটা কিন্তু যার আম অন্নপূর্ণা যোজনাটা হবে তাকে কিন্তু এই প্রশ্নটা করেছে যে আপনার আছে কি নেই, সে তার অনুযায়ী হ্যাঁ কি না লিখতে হবে। যদি হ্যাঁ হয় তাহলে কার্ডের ধরন সেগুলো কিন্তু কার্ডেই লেখা থাকে, তো কার্ড দেখেই কিন্তু এগুলোতে টিক চিহ্ন মারতে হবে। পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, প্রত্যেক মাসে কি তোলা হচ্ছে রেশন সেটাও লিখতে হবে। তারপরে সম্পদ সম্পর্কে জানতে চেয়েছে, বাড়ির ধরন কিরকম, পাকা ঘর নাকি পাকা ঘর আছে কিনা, পাকা ঘর থাকলে সেখানে কটা ঘর, মানে ঘর আছে, 3টের বেশি ঘর আছে কিনা, এইসব হ্যাঁ না এ উত্তর দিতে হবে। পারিবারিক জমির মালিকানা, মানে পরিবারের কতগুলো জমি আছে বা জমির মালিকানা আছে কিনা, সেটাতে হ্যাঁ চিহ্ন বা না চিহ্ন করতে হবে। হ্যাঁ, গেল। ও এখানে আবার ডান দিকে লিখে দিয়েছে কিন্তু রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি এবং আরওআর হাল নাগাদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ডের কপি, সবকিছু কিন্তু এখানে যেগুলো মানে জমি আছে, জমির মালিকানা আছে, সেগুলোর নথি কিন্তু এখানে পুরো লিখতে হবে পরপর। তারপরে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে লিখতে হবে, কত শতক মোট জমি আছে পরিবারের সকল সদস্য মিলিয়ে। তারপর রেজিস্ট্রেশন নথি সর্বশেষ আর জমির নথি, মানে আরো যদি জমি থাকে তাহলে সবকিছু কিন্তু ডিটেলসে দিতে হবে। তারপরে বলেছে যানবাহনের কথা, যানবাহন আপনি বা পরিবারের কোনো সদস্য অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে নাকি, মানে বাইকের কথা বলেনি এখানে, বলেছে কিন্তু কারের কথা। তো এই কার আছে নাকি, যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা উল্লেখ করুন এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ করুন, গাড়ি, জিপ, ট্রাক্টর অন্তর্ভুক্ত করুন। যদি হ্যাঁ হয় মডেলটাও লিখতে হবে, মডেলের নামটাও লিখতে হবে। পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা, অন্য কোনো সদস্যদের মানে আপনারও এবং অন্যান্য সকল সদস্যদের স্বাস্থ্য বীমা আছে নাকি সেটাও বলেছে। যদি হ্যাঁ হয় তবে সরকারি বেসরকারি বীমার অঙ্ক এবং প্রিমিয়ামের বিবরণ সহ উল্লেখ করুন, মানে ডিটেলসে সবকিছু কিন্তু জানতে চেয়েছে। তো যাই হোক, সদস্য 1, 2 সবকিছু কিন্তু তোমাদের পুরো শেষ পর্যন্ত লিখতে হবে, 1, 2, 3, 4, 5 পর্যন্ত। তারপরে কি বলতে চেয়েছে যে আয় ও পেশার সম্পর্কে এবার হবে প্রশ্ন। কোনো সদস্য কি আয়কর ও পেশাগত কর প্রদান করেন, মানে অনেকের মাইনে বা অনেকের টাকা এতটাই বেশি হয়, এতটা বেশি হয় বলতে গেলে অনেকের ট্যাক্স দিতে হয় তার জন্য, ঠিক আছে। তো কোনো কোনো সদস্য আয় যতটা হয় তার উপরে কিন্তু ট্যাক্স হয় সরকারের, সেই ট্যাক্স কিন্তু তোমাদের পরিবারের কেউ দেয় কিনা সেইটা কিন্তু হ্যাঁ বা না লিখতে হবে। পরিবারের সদস্যদের প্যান কার্ড নাম্বার লিখতে হবে, ঠিক আছে। এবার যদি থাকে তাহলে সকলের প্যান কার্ড নাম্বার লিখতে হবে। তারপর হলো কর্মসংস্থানের ধরন, পরিবারের প্রধান কি সরকারি ক্ষেত্র, বেসরকারি ক্ষেত্র, মানে
কিভাবে উনি কর্মসংস্থান করতেন পরিবারের প্রধানের, তারপর সদস্য ১, ২, ৩ প্রত্যেকের কর্মসংস্থানের ডিটেইলসটা জানতে চেয়েছে। কোনটাতে হবে সেটা পুরোটাই টিক চিহ্ন মেরে পড়ে টিক চিহ্ন মারতে হবে। তারপরে হলো পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা। তো শিক্ষিতদের মধ্যে মানে এখন তো সকলেই শিক্ষিত, তো প্রত্যেকেই আমার মনে হয় শিক্ষিততেই চিহ্নিত হবে। ঠিক আছে? তারপরে কোনো সদস্য কি সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর সং পৌরস্থানীয় সংস্থা, পঞ্চায়েত সংস্থার প্রাক্তন, বর্তমান ও ধারক? মানে এমন কি কেউ আছে আপনাদের পরিবারে যে মন্ত্রী ছিলেন বা সাংসদ, বিধায়ক এসব কেউ ছিলেন, বা পঞ্চায়েতের প্রাক্তন কোনো বিধায়ক এসব টাইপের কেউ কিছু ছিলেন? যদি হ্যাঁ হয় তো হ্যাঁ লিখবেন। কোন পদে ছিল সেটা লিখতে হবে, তার সদস্য নাম্বার লিখতে হবে। আর যদি না হয় তাহলে এগুলো কিছুই লিখতে হবে না। তারপরে প্রয়োজনীয় সহায়ক নথি থাকলে জমা দিন স্বঘোষণা। মানে নিজের সই করে যদি কোনো স্লিপ থাকে বা থাকে সেগুলো কিন্তু নিজে অ্যাটেস্টেড করে তারপরে কিন্তু জমা দিতে হবে একসাথে ফর্মের সাথে। তো কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী আছে? মানে যেমন আমার বাড়িতে একজন আছে, তো সেখানে আমি হ্যাঁ লিখবো। তো তোমার বাড়িতে যদি কেউ পেনশনভোগী থাকে তাহলে তোমাদেরও হ্যাঁই লিখতে হবে। আর যিনি সরকারি পেনশনে তার সদস্য নাম্বার লিখে, মানে সদস্য নাম্বার মানে কি? মানে আপনি এতক্ষণ যাকে ১, ২, ৩ করে আসছিলেন সেইগুলোই কিন্তু এখানে লিখতে হবে ১, ২, ৩ করে। তো যাই হোক, কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছেন কিনা? মানে জিএসটি মানে হলো কেউ কোনো ব্যবসা করে তার উপর তো জিএসটি ইয়েটা পড়ে। তো সেইটা কি আছে নাকি সেটাও জিজ্ঞেস করেছেন। তা পরিবারের টোটাল মোট বার্ষিক আয় কত সেটাও লিখতে বলেছে। ঠিক আছে? পরপর এত কিছু লিখতে বলেছে। এত বড় হয়ে যাচ্ছে, মাত্র ৭ খানা পেজ আমাদের হয়েছে। তো এই ৭ টা পর্যন্তই করব। পরের ভিডিওতে কিন্তু ৮ থেকে আমরা শুরু করব। তো সাথের এই লাস্টটা করে নিই। সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, মানে যদি মানে সিএএ বলতে ওই এসআই এর কথা বলা হয়েছে। তো সেখানে যে আবেদন করেছিলেন পরিবারের প্রধান, সেখানে কি আবেদন করা হয়েছে? যদি হ্যাঁ হয় তাহলে ওখানে হ্যাঁ হবে। যদি প্রযোজ্য নয় লেখেন তাহলে সেটা নয় হবে। ইস্যু করা হয়েছে যদি হ্যাঁ হয় সার্টিফিকেট নাম্বারটাও লিখতে হবে। ঠিক আছে? সিএ অন্যান্য পরিচয় নথি। দা সিএএ আবেদন করে বর্তমান অবস্থা যদি থাকে, ঠিক আছে? সিএএ আবেদনের যদি বর্তমান অবস্থা থাকে সেই অনুযায়ী কিন্তু এই জায়গাটাতে সদস্য ১, ২ এবং পরিবারের প্রধানেরও পুরোটা ডিটেলস লিখতে হবে। আর এই যে ৮ পেজ থেকে কিন্তু আমি কালকে শুরু করব। তো তোমরা কিন্তু পরে স্টে টিউন, আমি কিন্তু এত বড় ভিডিও কিন্তু দিয়ে দিচ্ছি। তো এইটুকুনি থাকলো ভিডিওটা, পরের ভিডিওতে আমি সবকিছু ডিটেলসে বলে দিচ্ছি।